আমরা আমাদের রিং ফ্রেম থেকে ইয়ার্নের যে প্যাকেজটা পাই সেই প্যাকেজটা হচ্ছে আমাদের আ সেই প্যাকেজটা হচ্ছে রিং ববিন এবং এই রিং ববিনটা প্যাকেজটা বেশ আকৃতিতে ছোট একটা প্যাকেজ হয়ে থাকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। একেকটা রিং ববিনের মধ্যে অ্যারাউন্ড 100 থেকে 200 গ্রাম ইয়ার্ন জমা হতে পারে। তো এত ছোট আ ইয়ার্ন প্যাকেজ নিয়ে যদি আমরা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর দিকে চলে যাই তাহলে এটা আমাদের জন্য একটু সমস্যা তৈরি করবে। কারণ হচ্ছে ফেব্রিক তৈরি করার সময় তাহলে আমাদের খুব দ্রুতই প্যাকেজ চেঞ্জ করার প্রয়োজন পড়বে। যে মাত্র ২০০ গ্রাম বা ১০০ গ্রামের একটা প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরই আবার মেশিন বন্ধ করে প্যাকেজ চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তো ঘন, ঘন প্যাকেজ চেঞ্জ করতে যাওয়াটা হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বেশ বড় ধরনের সমস্যা। এটা মেশিনের হচ্ছে প্রোডাক্টিভিটি কে কমায় দেয় এবং ওয়ার্কারের জন্য একটা বড় ওয়ার্কলোড তৈরি করে। তো সুতরাং কোয়ালিটিরও হেরফের হয়ে যায়। তো এই কারণে যেটা করা হলো যে আচ্ছা তাহলে একটা ছোট প্যাকেজ থেকে আমরা আগে একটা বড় প্যাকেজ বানাই। তারপরে না হয় আমরা হচ্ছে এই আ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর দিকে যাবো। তো এই ধরনের আইডিয়া থেকে হচ্ছে সবার ১ম যেটা ওয়াইন্ডিং শুরু হয়েছিল সেটার মানে বোঝানো হতো যে আমরা এই যে রিং ববিন দেখতে পাচ্ছি, এই রিং ববিন থেকে আমরা হচ্ছে একটা বড় প্যাকেজ তৈরি করব। যেটার ওয়েট হবে অ্যারাউন্ড ২.৫ থেকে ৩ কেজি এবং সেটাকে আমরা বলব হচ্ছে কোন। তো ১ম সময়ে এটাই হচ্ছে মূল আইডিয়া ছিল যে একটা ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ বানানো। যাতে করে দ্রুত প্যাকেজটা শেষ না হয়ে যায়। কিন্তু যতই হচ্ছে দিন গড়ালো আ আমাদের হচ্ছে এই প্রযুক্তির উৎকর্ষতার সাথে, সাথে আমাদের ক্ষেত্রে ওয়াইন্ডিং মেশিনেও নতুন, নতুন প্রযুক্তি চলে আসলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রযুক্তিটা আ খুবই চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে টু রিমুভ স্পিনিং ফল্টস ২য় টা। টু রিমুভ স্পিনিং ফল্টস অর্থাৎ আমার ইয়ার্নের মধ্যে যদি কোন ধরনের বিশেষ ফল্ট থাকে যেটা হচ্ছে থিক প্লেস বা ভেরি হাই থিক প্লেস যেটা ডিস্টার্বিং হতে পারে বা ডিস্টার্বিং থিন প্লেস তারপরে হচ্ছে ন্যাপস কিংবা হচ্ছে ডিস্টার্বিং হেয়ারিনেস পাওয়া গেল তখন হচ্ছে এই সমস্ত ফল্ট গুলিকে ফেলে দেওয়া হবে। শুধু যে ফেলে দেওয়া হবে তাই কিন্তু না। এখন ফেলে দেওয়ার পরে ফেলে দেওয়ার জন্য কেচি দিয়ে হচ্ছে ফল্টি অংশটাকে কেটে ফেলা হয়। একটা ইয়ার্নকে যদি মাঝামাঝি আমি হচ্ছে কেটে ফেলি, তাহলে কিন্তু ইয়ার্নটা ২ টা ভাগে ভাগ হয়ে গেল। এখন এই ২ টা ভাগকে আবার জোড়া দিতে হবে। এই জোড়া দেওয়ার কাজটাও খুব নিখুঁতভাবে হচ্ছে আমাদের ওয়াইন্ডিং বা অটো কোনিং মেশিনে হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের এখানে একটা ওয়াক্স এর জন্য ছোট্ট একটা ওয়াক্স থাকে। ওয়াক্স এর উপর দিয়ে হচ্ছে ইয়ার্নকে পাস করা হয়। সুতরাং ওয়াক্স এর একটা লেয়ার ইয়ার্নের উপরে চলে আসে। এই ওয়াক্সিং টাও আমাদের ওয়াইন্ডিং মেশিনের একটা কাজ। এবং অবশ্যই আ যেই কারণে আসলে এই কাজগুলি করা হয় যে স্পিনিং এর ফল্ট গুলিকে রিমুভ করা, আ থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, হেয়ারিনেস এই ধরনের ডিস্টার্বিং ফল্ট থাকলে সেগুলিকে রিমুভ করা। এগুলি সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইয়ার্নের কোয়ালিটিটা যেন ভালো থাকে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ওয়াইন্ডিং মেশিনের কাজ। তারপরে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের বেসিক হচ্ছে কম্পোনেন্ট গুলি কি, কি? ওয়াইন্ডিং মেশিনের বেসিক কম্পোনেন্ট গুলি কি, কি? এটার জন্য আমরা হচ্ছে একটা ভিডিওতে চলে যাই। ওয়াইন্ডিং মেশিনের বেসিক কম্পোনেন্ট গুলি হ্যাঁ, ভিডিওর সাহায্য নিয়ে আমরা মিলায়, মিলায় পড়ব। ১ম টা দেখো ক্রেডল। ক্রেডল হচ্ছে its function to provide seating to cone having package holders. It lies on upper part অফ মেশিন অন ড্রাম। তার মানে এটা মেশিনের উপরের অংশে ড্রামের উপরে রাখা। তাহলে আমাকে আগে চিনতে হবে ড্রাম কোনটা, তারপরে ক্রেডল কোনটা। তাহলে ড্রাম আর ক্রেডল কোনটা এটা নিয়ে আমরা হচ্ছে একটু দেখে আসি সবার আগে। আচ্ছা। এই যে যেমন এখানে আমরা হচ্ছে একটা ক্লোজ ভিউ দেখতে পাচ্ছি। এ হচ্ছে এটা আমার আ কোণ এবং প্রত্যেকটা কোণ আমি যদি বলি যে এই কোণগুলি আ কেন ঘুরে? এই কোণগুলি কেন ঘুরে? তার উত্তর হবে ড্রামের কারণে। ড্রাম কোনটা? তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখে চিনতে পারছো ড্রাম কোনটা? এই যে এখানে, এখানে একটা ড্রাম, এখানে একটা ড্রাম এবং এই কোণ হচ্ছে ঘুরেছে সে ঘুরার জন্য সম্পূর্ণভাবে এই ড্রামের উপরে নির্ভরশীল। কোণের মধ্যে কিন্তু মোটেও হচ্ছে কোন ধরনের তোমার প্যাকেজ পৌঁছায় না। সরি মোশন পৌঁছায় না। তো মেশিন থেকে মোশন পৌঁছায় হচ্ছে ড্রামে এবং ড্রামের উপরেই হচ্ছে ইয়ার্নের প্যাকেজটাকে রেখে দেয়া হয়। যার ফলে যখন ড্রাম ঘুরতে থাকে
তখন হচ্ছে আমার ইয়ার্নের প্যাকেজটাও ঘুরতে থাকে। যেমন এই যে এখানে ইয়ার্নের প্যাকেজটা ঘোলা দেখা যাচ্ছে। তার মানে সরি, এই ড্রামটা ঘোলা। তার মানে হচ্ছে ড্রামটা এখন ঘুরছে এই কারণে। এবং ড্রাম যে শুধুমাত্র আ এই ড্রামগুলি যে হচ্ছে স্মুথ থাকে তা কিন্তু না। ড্রামের মধ্যে বেশ গ্রুভ থাকে, অর্থাৎ অনেক খাঁজ-কাটা অংশও থাকে। এই খাঁজ-কাটা অংশগুলির কাজ কি? এই খাঁজ-কাটা অংশগুলির কাজ হচ্ছে যেন ওই যে আমরা জানি যে বিভিন্ন ধরনের ওয়াইন্ডিং আমরা পড়ে আসছি। প্যারালাল ওয়াইন্ডিং, আ তারপরে হচ্ছে ক্রস ওয়াইন্ডিং। তো কোন ধরনের ওয়াইন্ডিং তৈরি হবে, এই ওয়াইন্ডিং এর ধাঁচটা নির্ভর করবে হচ্ছে আমার এই গ্রুভ এর উপরে। এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে এই ড্রামের গায়ে বেশ কিছু ধরনের খাঁজ কাটা। আর ড্রামের উপরে আ তোমার যেই পোরশনটা আছে, যে একটা হ্যান্ডেল সহ যেই পোরশনটা আমার এই কোণটাকে ধরে রাখছে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রেডল। এই তো। এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে, যে গ্রুভের গায়ে প্রচুর আ আ সরি, এই ড্রামের গায়ে হচ্ছে প্রচুর গ্রুভ রাখা আছে। আর এই যে হ্যান্ডেল এবং যে হোল্ডারটা, এটা মিলায় এটাকে আমরা বলি হচ্ছে ক্রেডল। তাহলে আমরা ওয়াইন্ডিং মেশিনে ক্রেডল চিনলাম এবং হচ্ছে গ্রুভ চিনলাম। এবং গ্রুভ হচ্ছে কোথায় থাকে? গ্রুভটা হচ্ছে ড্রামের মধ্যে থাকে। এটাই শেষের ড্রাম হিসেবে লেখা হয়েছে ২য় পয়েন্টে। ইট ইস এ পলিশড সারফেস, এখানে একটা ইস হবে। ইট ইস এ পলিশড সারফেস মেটালিক ড্রাম স্লাইটলি কোন টাইপ। ইট হ্যাজ কাট মার্কস আর গ্রুভস। এটার মধ্যে হচ্ছে কাট মার্ক কিংবা গ্রুভ থাকে। আ as its surface to help the cross winding of package, অর্থাৎ এই যে গ্রুভগুলি দেখা যাচ্ছে, এই গ্রুভগুলি আসলে ক্রস ওয়াইন্ডিং এর জন্য সাহায্য করে। এবং আমরা যদি বলি একটা ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটি যদি বুঝতে চাই, তাহলে আমাকে বলতে হয় যে নাম্বার অফ ড্রাম কত। যেমন সাধারণত আমাদের ওয়াইন্ডিং মেশিনে নাম্বার অফ ড্রাম হয় হচ্ছে ১২০ টা। তো এই যে নাম্বার অফ ড্রাম, এই ১২০ টা নাম্বার অফ ড্রাম, এটা দিয়ে হচ্ছে আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটিকে বুঝতে পারি। যেমন রোভিং ফ্রেম অথবা রিং ফ্রেমের ক্যাপাসিটি আমরা বুঝি হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল এর মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আমরা এই ওয়াইন্ডিং মেশিন, এই ড্রামের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপাসিটিকে বুঝি এই নাম্বার অফ ড্রামের মাধ্যমে আমরা হচ্ছে ক্যাপাসিটি বুঝে থাকি যে একটা ওয়াইন্ডিং মেশিনের ক্যাপাসিটি কত। এরপরে আমরা তো নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছি যে ওয়াইন্ডিং মেশিনের কাজ হচ্ছে যে আমরা বেশ কতগুলি আ রিং ববিনকে একসাথে জোড়া দিয়ে একটা বড় কোন প্যাকেজ তৈরি করব। আ একটা কোন প্যাকেজের ওয়েট ধরে নাও ২.৫ থেকে ৩ কেজি। আর যদি আমরা ধরে নিই একটা রিং ববিনের ওয়েট হচ্ছে ১০০ গ্রাম, তাহলে কিন্তু প্রায় ২০ থেকে ২৫ টা, আমার হচ্ছে প্রায় ২৫ টার মতো রিং ববিন হচ্ছে একটা কোণের মধ্যে পেঁচানো থাকবে। তো তার মানে আমাকে এখানে ক্রমাগতভাবে রিং ববিনকে ফিড দিতে হবে। ওয়াইন্ডিং মেশিনের ফিড ম্যাটেরিয়াল তাহলে কি দাঁড়াচ্ছে? রিং ববিন। এবং ডেলিভারি ম্যাটেরিয়াল দাঁড়াচ্ছে হচ্ছে ইয়ার্নের কোন। তো এই রিং ববিন গুলিকে আমরা যে মেশিনে ফিড দিব, তো এই ফিড দেওয়ার কাজটাকে সহজ করার জন্য একটা ম্যাগাজিন ব্যবহার করা হয়। এই ম্যাগাজিনের কাজ হচ্ছে, ম্যাগাজিনে বেশ কিছু ছোট, ছোট ছিদ্র দেখা যাচ্ছে। এই ম্যাগাজিনের কাজ হচ্ছে এই ম্যাগাজিনের মধ্যে আমরা ওই যে ফিড দিব রিং ববিন গুলিকে, এই রিং ববিন গুলিকে রেখে দেওয়া। ম্যাগাজিনের মধ্যে এই রিং ববিন গুলিকে রেখে দেওয়া। যেমন তোমরা হচ্ছে এই যে আমরা একটা ওয়াইন্ডিং মেশিন দেখতে পাচ্ছি। এই ওয়াইন্ডিং মেশিনের নিচে এই গোলাকার তোমরা অনেকগুলি হচ্ছে ম্যাগাজিন দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা হেডের জন্য একটা ম্যাগাজিন থাকবে। এবং তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা ম্যাগাজিনে কিন্তু এই যে রিং ববিন রেখে দেয়া আছে। প্রত্যেকটা হচ্ছে ম্যাগাজিনে রিং ববিন রেখে দেওয়া আছে। এই ভদ্রমহিলা হচ্ছে আ একটা ট্রলি নিয়ে আসছে এবং এই ট্রলিতে সব রিং ববিন। এই রিং ববিন হচ্ছে কোথা থেকে নিয়ে আসা? রিং ফ্রেম থেকে নিয়ে আসা। হ্যাঁ, তো এই রিং ববিন গুলি হচ্ছে রিং ফ্রেম থেকে নিয়ে আসা। তো ভদ্রমহিলা যেটা করছেন যে রিং ফ্রেম থেকে নিয়ে আসা রিং ববিন গুলিকে মেশিনে হচ্ছে ম্যাগাজিনে দিয়ে আসবেন। স্যার, এই ওয়াইন্ডিং মেশিন আর সাইজিং মেশিনটা কি সেম? নাহ, সাইজিং মেশিনে তো হচ্ছে সাইজ ম্যাটেরিয়াল এপ্লাই করে ও, এবং মানে সাইজিং করা হয় ওয়ার্প ইয়ার্নকে। দেখতে কিরকম? ধ্যাৎ, কি বলে, সাইজিং মেশিনকে মতো দেখতে না তো। স্যার সাইজিং মেশিনে তো গতকাল বিরাট রোলার থাকে। স্যার গতকালে ওই যে ফ্যাক্টরি ভিজিট হয়েছিল আমাদের এফএসডি, সেখানে মানে সাইজিং মেশিনটা এরকম ছিল সেম, আর&ডি ডিপার্টমেন্ট। না, ও আচ্ছা। হ্যাঁ, ওইটা তাহলে তোমরা ওইটা দেখছো হচ্ছে কি ল্যাব টাইপ সাইজিং মেশিন দেখতে পারো।
জি, জি স্যার এরকম। হ্যাঁ, কিন্তু তোমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইজিং মেশিন তো বিশাল বড় এবং হচ্ছে বিশাল, বিশাল রোলার থাকে। ল্যাব টাইপ সাইজিং মেশিনে দেখা যায় যে ১ টা ২ টা ইয়ার্ন করা যায়। ল্যাব টাইপ সাইজিং মেশিন তো ওয়ারপার্স পুরা ওয়ারপার্স বিমকে হচ্ছে সাইজিং করবে। তো একটা ওয়ারপার বিমে যদি তোমার মনে করো ৩০০০ ইয়ার্ন থাকে তাহলে ৩০০০ ইয়ার্নের সাইজিং একসাথে হয়ে যাবে। জি স্যার। এই যে এখানে হচ্ছে ম্যাগাজিনের মধ্যে ইয়ার্ন ববিন গুলিকে রাখে। ভদ্রমহিলা এখন সেই ইয়ার্ন ববিন গুলিকে ম্যাগাজিনে রেখে দিচ্ছে। संख्या रहती है सत्यापन आने चाहिए। प्रत्येक कॉप से अंडर वाइंडिंग कॉइल हटाने चाहिए और राउंड मैगजीन पॉकेट पर उन्हें डालें। ध्यान रखें कि कॉप से न्यूनतम यार्न लंबाई हटा दी जाए। ध्यान रखें कि हर मैगजीन में 2 पॉकेट में सिर्फ आधे कॉप्स ही डालें। আচ্ছা, তাহলে আমরা ম্যাগাজিন কি সেটা বুঝলাম। ম্যাগাজিনের পরবর্তী কম্পোনেন্টে আমরা চলে যাব এখন। সেটা হচ্ছে টেনশন অ্যাসেম্বলি। টেনশন অ্যাসেম্বলি কেমন যেখানে ভালো করে বোঝা যায় না, তবে এটা তো সহজ জিনিস যে হচ্ছে টেনশন অ্যাসেম্বলির কাজ হচ্ছে এখানে বেশ কিছু গাইড থাকবে। যেই গাইডগুলি ইয়ার্নটাকে একটা ইউনিফর্ম টেনশন নিয়ে তারপরে কোণের মধ্যে পেঁচাতে সহায়তা করবে। আমরা যদি ভিডিও দেখতে দেখতে টেনশন অ্যাসেম্বলি পেয়ে যাই তাহলে আমরা তোমাদেরকে দেখাই দেবো। এটা সিম্পল জিনিস। জায়গায়, জায়গায় কিছু গাইড বসানো যাতে করে হচ্ছে ইয়ার্নটার টেনশনটা ঠিক থাকে। কারণ টেনশন যদি ঠিক না থাকে তাহলে সমস্যা। টেনশন যদি কম হয়ে যায় তাহলে তো প্যাকেজটা লুজ হয়ে যাবে। কমপ্যাক্ট প্যাকেজ আমাদের দরকার। আবার টেনশন যদি বেশি থাকে তাহলে ইয়ার্ন ছিঁড়েও যেতে পারে। ২ টাই আমাদের জন্য সমস্যা। টেনশন অ্যাসেম্বলির পরে যেটা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমাদের ওয়াইন্ডিং মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে বলা হয় ইয়ার্ন ক্লিয়ারার। আমরা বিস্তারিত এটা নিয়ে পড়ি হচ্ছে আহ মেজর ইয়ার্ন মেজরে। তো এখানে তোমাদেরকে কিছুটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার কি জিনিস? সোজা কথা, ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। ওই যে আমরা বলেছিলাম যে আহ, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা ইয়ার্ন থেকে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা ইয়ার্ন থেকে হচ্ছে রিমুভ করে দেই। কাকে রিমুভ করি? এই ফল্ট গুলিকে যে রিমুভ করে দেই। তো এই ফল্ট গুলিকে রিমুভ করার আগে তো ফল্ট গুলিকে ডিটেক্ট করতে হবে, তারপরে তো রিমুভ করার পালা। তো সেই রিমুভ করার কাজটা এখানে করে হচ্ছে আমার এই ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার। সে হচ্ছে এই কাজটা করে যে সে ফল্টকে রিমুভ করে দেয়, সরি সে ফল্টকে ডিটেক্ট করে এবং সে যখন ফল্টকে খুঁজে বের করে যে কোথায় কি ধরনের ফল্ট আছে, তারপরে হচ্ছে এটা রিমুভ করে ফেলা হয়। তোমরা এখন ডিসপ্লেতে একটা কম্পোনেন্ট আমি তোমাদেরকে দেখাই। এই যে এখানে লেখা আছে উস্টার কোয়ান্টাম 3 স্মার্ট ক্লিয়ারিং টেকনোলজি এবং ভিতরে হচ্ছে সবুজ একটা লাইটও জ্বলছে। এটাই হচ্ছে আমাদের ইয়ার্ন ক্লিয়ারার। এটাই হচ্ছে আমাদের ইয়ার্ন ক্লিয়ারার। তো এই ইয়ার্ন ক্লিয়ারার যে দেখো ইয়ার্নটা কিন্তু ইয়ার্ন ক্লিয়ারারের ভিতর দিয়ে গিয়ে এই সাদা রঙের এটা ওয়াক্স, এই যে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াক্স। এই যে এই চাকতিটাই হচ্ছে ওয়াক্স। দেখো ওয়াক্সের সাথে ডান দিকেই হচ্ছে ইয়ার্ন আছে। তার মানে ইয়ার্ন যখন কোণের মধ্যে পেঁচায় তখন ইয়ার্ন ক্লিয়ারার হয়ে তারপরে ওয়াক্সিং হয়ে তারপরে হচ্ছে কোণের মধ্যে পেঁচায় যাচ্ছে। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইয়ার্ন ক্লিয়ারারটাই হচ্ছে আমাদের ওই ফল্ট রিমুভালের জন্য যে ফল্ট ডিটেক্টিং একটা ডিভাইস লাগবে আমার ইলেকট্রনিক সেন্সর, এটা হচ্ছে সেই সেন্সর। এবং এটাই হচ্ছে আমরা বলতে পারি ওয়াইন্ডিং মেশিনের প্রাণ, কারণ সেই হচ্ছে ইয়ার্নের প্রত্যেকটা ইঞ্চ প্রত্যেকটা সেন্টিমিটারকে অ্যানালাইসিস করে করে তারপরে হচ্ছে ইয়ার্নটাকে উপরে যাওয়ার সুযোগ দেয়। যদি হচ্ছে তার অ্যানালাইসিসে ভুল ধরা পড়ে যে না এটা একটা হচ্ছে ডিস্টার্বিং ফল্ট, তখন হচ্ছে উপর থেকে এবং নিচে থেকে এই ফল্টটাকে কেটে ফেলা হয়। মাঝখানে ফল্ট স্যার রেখে উপরে নিচে কেটে ফেলা হয়। জি, কি ধরনের ফল্ট থাকে স্যার? যেমন হতে পারে থিক প্লেস, তারপরে হতে পারে থিন প্লেস, তারপরে হতে পারে ন্যাপস বা ডিস্টার্বিং কোনো হেয়ারিনেস। ঠিক আছে, তারপরে হতে পারে কোনো ফরেন ম্যাটেরিয়াল, ফরেন পার্টিকেল যেটা রয়ে গেছে এখনো কোনো কারণে দূর হয় নাই, এদেরকে সে হচ্ছে রিমুভ করে মানে সেন্স করে ফেলতে পারে। আর ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার যখন সেন্স করবে তখনই হচ্ছে ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারারের উপর থেকে এবং নিচে থেকে এটাকে কেচি দিয়ে কেটে ফেলা হবে। কেটে ফেললে হচ্ছে ইয়ার্নটাকে এই ফল্টি ইয়ার্নটা যতটুকু ছিল এই ফল্টটাকে হচ্ছে সাকশন করে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে মোটামুটি পদ্ধতি এবং এরপরে জোড়া লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার দেখলাম এবং
ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারের সাথে সাথে আমরা ওয়াক্সিং ডিভাইসটাকেও দেখলাম। এটা ছোট একটা মোমের ডিব্বা ছাড়া আর কিছু না। चालू वैक्स रोल को नए रोल से तब बदला जाना चाहिए जब उसकी এই चौड़ाई যেমन 3 ভদ্র মহিলা এখন হচ্ছে হাতে ওয়াক্সিং এর প্যাকেজটা নিয়ে চেঞ্জ করে मिलीमीटर দিচ্ছে। बाकी रह जाए या जब इंडिकेटर बत्ती जलने लगे। नया वैक्स रोल लगाने से पहले वैक्स शाफ्ट को साफ किया जाना चाहिए ताकि किसी भी तरह का यार्न कचरा या बचा हुआ वैक्स पाउडर आदि हट जाए। वैक्स रोल को हमेशा प्लास्टिक वैक्स डिस्क के साथ ना करें। একটা নতুন ওয়াক্সের প্যাকেজ দিয়ে দেওয়া হলো। এটা ছিল আমাদের ইয়ার্ন ক্লিয়ারার নিয়ে বেসিক কিছু কথা। তারপর হচ্ছে ওয়েস্ট সাকশন পাইপ। ওয়েস্ট সাকশন পাইপ কি জন্য? যে আমি বললাম যে একটা ফল্ট যদি ধরা পড়ে তাহলে সেই ফল্ট সহ কিছু উপরে কিছু নিচে এরকম দুই পাশ থেকে দুইটা ইয়ার্ন এসে তাকে হচ্ছে ফল্টটাকে কেটে ফেলবে। তো সেই ফল্টি ইয়ার্নটুকু যাকে কেটে ফেলে দেওয়া হলো সেটাকে হচ্ছে সাকশন করে আলাদা করে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে হচ্ছে মেশিনে আলাদা একটা চেম্বারে জমা হবে। এই ফল্টি কেটে ফেলা ইয়ার্ডগুলি আলাদা হচ্ছে একটা চেম্বারে জমা হবে মেশিনে। তারপরে ওয়েস্ট সাকশন পাইপের পরে ওয়াক্স তো আমরা দেখছি যে ওয়াক্সিং ডিভাইসটা কোথায় ছিল। ওয়াক্সিং ডিভাইসের পরে হচ্ছে সাকশন মাউথ এবং রিটাই পাইপ। এই দুইটা হচ্ছে একসাথে আমরা দেখব। একটা কম্পোনেন্টের নাম আমরা দেখব হচ্ছে সাকশন মাউথ, আর একটার নাম আমরা দেখব হচ্ছে রিটাই পাইপ। এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু দেখে আসবো। এই দুইটা জিনিস নিয়ে দেখে আসার আগে এই দুইটা কেন জরুরি সেটা আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এই ছবিটা তোমরা একটু খেয়াল করো, যেখানে আমরা বেসিক ইয়ার্ন ক্লিয়ারিংটাকে হচ্ছে বলছি। ইয়ার্ন ক্লিয়ারিং আসলে বিষয়টা এরকম যে আমরা নিচে তো রিং ববিন থাকবে মেশিনের নিচে, আর ইয়ার্নের কোণ থাকবে হচ্ছে মেশিনের উপরে। এর মাঝখানে আমরা হচ্ছে একটা ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস দিয়ে ইয়ার্নটাকে অ্যানালাইসিস করতে থাকবো। মনে করো এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বোঝানো হচ্ছে প্রতীকীভাবে যে আমরা খুব ইয়ার্ন চেক করছি। তো ইয়ার্নকে যখন আমরা চেক করতে থাকবো, তো ধরা যাক কোনো একটা হচ্ছে অতিরিক্ত হাইলি ডিস্টার্বিং একটা থিক প্লেস পাওয়া গেল, যে এটা যদি ফ্যাব্রিকে যায় তাহলে খুব ভালোভাবেই চোখে নজরে পড়বে, এটা একটা ডিস্টার্বিং ফল্ট হবে। তো এখানে মনে করো হচ্ছে যখনই একটা এরকম ফল্ট ধরা পড়বে, ইয়ার্ন ক্লিয়ারার যখন টের পাবে তখন হচ্ছে উপর থেকেও নিচ থেকেও, এখানে শুধু নিচে একটা কেচি আঁকা, আসলে উপরেও থাকবে। তো উপর থেকেও নিচ থেকেও হচ্ছে কিছু ইয়ার্নটাকে কেটে ফেলা হবে। যে এই থিক প্লেস সহকারে কিছু ইয়ার্ন কেটে ফেলে দেওয়া হলো। কেটে ফেলে তারপরে হচ্ছে সাকশন করে ওই ওয়েস্ট সাকশন পাইপের মাধ্যমে সাকশন করে এই ফল্টি ইয়ার্নটাকে নিয়ে যাওয়া হবে। যখনই কেটে ফেলা হলো তখন কিন্তু ইয়ার্নটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ চলে যাবে হচ্ছে কোণের গায়ে, আরেকটা ইয়ার্ন নিচের ভাগটা চলে যাবে হচ্ছে রিং ববিনের গায়ে। এখন আমার তো জোড়া দেওয়া প্রয়োজন। জোড়া দেওয়ার জন্য আমার যে ডিভাইস একটা ব্যবহার করা হয় জোড়া দেওয়ার জন্য, সেই ডিভাইসটাকে আমরা বলি হচ্ছে স্প্লাইসিং ডিভাইস। কেন এটাকে আলাদা করে আমরা হচ্ছে পিসি না বলে কেন আমরা এটাকে স্প্লাইসিং বলছি? কারণটা হচ্ছে, যদি আমরা জোড়া দেওয়ার সময় ধরা যাক এটা একটা ইয়ার্ন, এটা একটা ইয়ার্ন, এখানে 100টা ফাইবার আছে, এখানে 100টা ফাইবার আছে। তো এই ইয়ার্নে যদি আমি দুটাকে মিলে জোড়া লাগাই এইভাবে নটিং করে দিই, গিট্টু দিয়ে দিই, তাহলে তো এই এখানে 100 এখানে 100 মিলে তো 200 ফাইবার হয়ে গেল, তাহলে তো আরেকটা থিক প্লেস হয়ে গেল। সুতরাং এখানে কোনো ধরনের নটিং করা যাবে না। তো আমাদের ওয়াইন্ডিং মেশিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়াইন্ডিং মেশিনে এমন ভাবে জোড়া লাগানোর কাজটা করা হয় যেন কোনো ধরনের বাড়তি থিক প্লেস তৈরি না হয়। আমরা দুইটা ইয়ার্নকে নিয়ে এসে একসাথে জোড়া লাগাবো ঠিকই, কিন্তু এমন ভাবে জোড়া লাগাবো যেন হচ্ছে কোনো বাড়তি থিক প্লেস তৈরি না হয়। এইভাবে জোড়া লাগানোটাকেই বলা হয় হচ্ছে স্প্লাইসিং। কোনো ধরনের বাড়তি থিক প্লেস ছাড়া, কোনো ধরনের নটিং ছাড়া যখন আমরা ইয়ার্নকে হচ্ছে জোড়া দিব তখন সেটাকে বলা হবে হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং মেকানিজম কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপাতত শুধু স্প্লাইসিং যে হয় সেটা জেনে রাখলাম। যখন স্প্লাইসিং হয়ে যাবে, ইয়ার্নটাকে হচ্ছে কোনো ধরনের নটিং ছাড়াই জোড়া লাগানো হয়ে যাবে, তখন আবার হচ্ছে ইয়ার্ন প্রোডাকশন শুরু হয়ে যাবে। এখন সাকশন মাউথ এবং রিটাই পাইপের কাজ হচ্ছে এই যে ইয়ার্নটাকে ফল্টি অংশটাকে কেটে ফেলার পরে ইয়ার্নটা দুই ভাগে ভাগ হয়ে গেল, উপরের ভাগটা চলে যাবে হচ্ছে ইয়ার্ন কোণের গায়ে, নিচের ভাগটা চলে আসবে হচ্ছে রিং ববিনের গায়ে। তো ইয়ার্নটাকে স্প্লাইসার পর্যন্ত নিয়ে আসবে কে? ইয়ার্ন যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই ইয়ার্নগুলিকে তো স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসা লাগবে স্প্লাইসিং মেকানিজম পর্যন্ত। এই কাজটা করার জন্য হচ্ছে সাকশন মাউথ এবং রিটাই পাইপ। আর ই টি আই ই রিটাই, আর ই
STIE। সাকশন মাউথ এবং রিটাই পাইপের কাজ হচ্ছে, যেমন সাকশন মাউথ করবে কি, সাকশন মাউথ হচ্ছে সে উপরে উঠবে, উপরে উঠে এই কোণের গা থেকে ইয়ার্নটাকে নিয়ে স্প্লাইসিং মেকানিজম পর্যন্ত পৌঁছে দিবে। সাকশন মাউথ উপরে উঠবে এবং উপরে গিয়ে কোণের গায়ে থেকে তোমার হচ্ছে ওই ইয়ার্নের যে প্রান্তটা ছিল সেই প্রান্তটাকে খুঁজে নিয়ে এসে স্প্লাইসিং কে পৌঁছে দেবে, স্প্লাইসারকে পৌঁছে দিবে। রিটাই পাইপ হচ্ছে নিচে নামবে, রিটাই পাইপ হচ্ছে নিচ থেকে রিং ববিনের গায়ে যে ইয়ার্নের প্রান্ত ছিল সেই ইয়ার্নের প্রান্তটাকে খুঁজে নিয়ে এসে তারপরে হচ্ছে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সাকশন মাউথের কাজ হচ্ছে ইয়ার্নের কোণ থেকে ইয়ার্নকে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দেওয়া, এবং রিটাই পাইপের কাজ হচ্ছে রিং ববিন থেকে ইয়ার্নটাকে নিয়ে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দেওয়া। স্প্লাইসারের কাজ হচ্ছে কোনো ধরনের নটিং ছাড়া, বাড়তি থিকনেস ছাড়া জোড়া লাগিয়ে দেওয়া। যাই হোক, আমার মনে হয় আমি তোমাদেরকে সাকশন মাউথ এবং হচ্ছে রিটাই পাইপের কাজটা বুঝাতে পেরেছি। এখন আমি তোমাদেরকে একটু দেখাবো যে হচ্ছে সাকশন মাউথ দেখতে কিরকম এবং রিটাই পাইপটা দেখতে কিরকম। উম, এখানে এই মেশিনটা আমরা, এটা একটা ওয়াইন্ডিং মেশিন দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের একটু আধুনিক ওয়াইন্ডিং মেশিন। কেন আধুনিক, মানে এর আগে আমরা যেটা দেখছি ওটা আধুনিক ছিল, এটা আরেকটু বেশি আধুনিক। কেন বেশি আধুনিক বললাম এটা একটু পরে ব্যাখ্যা করছি। আগে আপাতত আমরা সাকশন মাউথ এবং রিটাই পাইপটাকে একটু খুঁজে বের করি যে কোথায় তারা কাজ করছে। হ্যাঁ, পাওয়া গেছে। এবং এখানে দেখো তুমি, এখানে হয়তো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই যে মাঝখানে হলুদ রং, অ্যাশ কালার, সবুজ রং, এই অংশটাই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। তবে এটা উস্টার কোম্পানির না, এটা হচ্ছে লোফে কোম্পানির, LOEEPFE, লোফে, সুইজারল্যান্ডের ব্র্যান্ড। তো এই লোফে কোম্পানির হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার এটা। এই যে প্রত্যেকটাতে কিন্তু একটা করে ইয়ার্ন ক্লিয়ারার বসানো আছে। যাই হোক, এখানে আমরা দেখছি কিনা, আচ্ছা একটু পিছনেই যাই বরং, এই তো এখানে। এখন তোমরা দেখবা নিচ থেকে একটা কি জানি একটা এসে এই ইয়ার্ন কোণ থেকে, ইয়ার্ন কোণের গায়ে লেগে যাবে সুরের মতো। বাম পাশেরটা তো লাগবে, আমরা মাঝখানেরটাই দেখি। এই যে আসছে, এটাই হচ্ছে একটা সাকশন মাউথ। এই সাকশন মাউথটা কেন আসলো? নিশ্চয়ই ইয়ার্নটা কোনো কারণে হচ্ছে ফল্ট ধরা পড়ার ফলে ছিঁড়ে ফেলা হয়েছিল। এখন ইয়ার্নের দুইটা প্রান্ত ভাগ হয়ে গেছে, একটা প্রান্ত উপরে চলে আসছে আর একটা প্রান্ত নিচে রিং ববিনের গায়ে। তো ইয়ার্নের কোণ থেকে হচ্ছে যেই হেডটা, যে রোবোটিক হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে আসছে, এটার নামই হচ্ছে সাকশন মাউথ। এই সাকশন মাউথের কাজ হচ্ছে ইয়ার্নের কোণ থেকে প্যাকেজটাকে নিয়ে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দেওয়া। এই ইয়ার্নটাকে সে কিন্তু নিয়ে আসছে, এই যে তার কাছে ইয়ার্নটা আছে। সাকশন মাউথ আসলে সে সাকশন করতে থাকে, উপরে কোনটা ঘুরতে থাকে আর হচ্ছে সে সাকশন করতে থাকে। যখনই ইয়ার্নের এন্ডটা পড়বে সে সাকশনের ভিতরে চলে যাবে এবং এই সাকশন মাউথ সেটা নিয়ে এসে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দিচ্ছে। স্প্লাইসার হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে স্প্লাইসার, এই জায়গাটায় হচ্ছে স্প্লাইসার, ঠিক ইয়ার্ন ক্লিয়ারারের নিচেই। এই এটা হচ্ছে সাকশন মাউথ। এখন নিচের ইয়ার্নটা, একটা ইয়ার্ন মাত্র আসলো জোড়া লাগানোর জন্য, দুইটা ইয়ার্ন তো লাগবে, আরেকটা ইয়ার্ন তো লাগবে। এখন আমরা দেখবো চিকন একটা টিউবের মতো পাইপ এসে নিচের রিং ববিন থেকে ইয়ার্নটা নিয়ে আসবে, সেটাই হবে রিটাই পাইপ। এই যে এটা হচ্ছে রিটাই পাইপ, যেটা নিচ থেকে রিং ববিন থেকে হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে আসলো, এটাই হচ্ছে আমাদের রিটাই পাইপ। আর যেটা উপর থেকে ইয়ার্নটাকে নিয়ে আসলো সেটা হচ্ছে সাকশন মাউথ। এটা হচ্ছে আমাদের স্প্লাইসার, এই স্প্লাইসারই হচ্ছে জোড়া লাগানোর কাজটা হয়ে যাবে। এই তো জোড়া লাগানো শেষ, এই চোখের পলকে 2 সেকেন্ডে কিন্তু জোড়া লাগানো শেষ। এখন আবার ওয়াইন্ডিং শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে বিষয় বলে নেওয়া জরুরি, তোমরা খেয়াল করেছো কিনা এই মেশিনটার মধ্যে কোনো ম্যাগাজিন নাই কিন্তু। আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখেছি ওটার মধ্যে কোনো ম্যাগাজিন নাই। তো এটার মধ্যে হচ্ছে আবার একটা ম্যাগাজিন দেখা যাচ্ছে। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে এটা একটু অত্যাধুনিক মেশিন, এখানে ট্রান্সপোর্টেশনটা অটোমেটিক।
আগে আমরা যেটা দেখেছি ওইখানে ম্যানুয়ালি রিং ফ্রেম থেকে রিং ববিন নিয়ে আসা দরকার ছিল, এখানে কিন্তু ম্যানুয়ালি কোনো ধরনের রিং ববিন আনার প্রয়োজন নাই। বরঞ্চ এই রিং ববিন গুলি ম্যানুয়ালি আনা হয় নাই, এগুলি রিং ফ্রেম থেকে নিজে নিজে হেঁটে হেঁটে চলে আসছে। আবার যখন এই প্যাকেজটা হচ্ছে শেষ হয়ে যাবে, আহ, এই প্যাকেজ থেকে হচ্ছে সব ইয়ার্ন গুলিকে আমি হচ্ছে ধীরে ধীরে খুলে ফেলবো, তখন হচ্ছে আমার এই প্যাকেজটা নিজে নিজেই আবার হচ্ছে রিং ফ্রেমে চলে যাবে। এই যে দেখো এখানে একটা রিং ববিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে রিং ফ্রেমের দিকে, এবং এই সবগুলা প্যাকেজ অটোমেটিক্যালি রিং ফ্রেম থেকে ফুল প্যাকেজগুলি ওয়াইন্ডিং মেশিনে চলে আসছে। এই সিস্টেমটাকে আমরা বলি লিংক টু ওয়াইন্ডিং, অর্থাৎ রিং ফ্রেম ওয়াইন্ডিং সেকশনের সাথে লিংকড থাকবে, যার ফলে রিং ফ্রেম থেকে ফুল প্যাকেজগুলি সরাসরি চলে আসবে নিজেরাই বেল্ট ধরে ধরে ওয়াইন্ডিং এ, এবং ওয়াইন্ডিং থেকে এমটি প্যাকেজগুলি সরাসরি চলে যাবে হচ্ছে রিং ফ্রেমে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তাহলে সাকশন মাউথ এবং রিটাই পাইপ সম্পর্কে জানলাম। এর ফাঁকে আরো দুই একটা বিষয় অবশ্য আমরা বলে ফেলেছি ইতিমধ্যেই। আচ্ছা, রিটাই পাইপ যখন হয়ে গেল, রিটাই পাইপের পরে স্প্লাইসার, ওই যে আমরা যেটাকে স্প্লাইসিং মেকানিজম বললাম, যে এটাই হচ্ছে সেই স্প্লাইসার যার কাজ হচ্ছে কোনো ধরনের নটিং ছাড়াই সে একটা জোড়া লাগাই দিবে। এখন এই যে স্প্লাইসার কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে আসি, যে স্প্লাইসারটা কিভাবে কাজ করে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার আমরা সরাসরি ওয়াইন্ডিং প্যাকেজে কেন নিয়ে যাই না? জি, স্যার আমরা ডিরেক্ট ওয়াইন্ডিং প্যাকেজে কেন মানে প্যাকেজ করি না আর কি? রিং ফ্রেমে যে রিং ফ্রেম বাদে আমরা ওয়াইন্ডিংটা ডিরেক্ট করি না কেন রিং ফ্রেম থেকে? ডিরেক্ট করা বলতে কি বোঝাচ্ছ? মানে রিং ফ্রেমে কেন আমরা সরাসরি রিং ববিন না নিয়ে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিংটা কেন রিং ফ্রেমেই করি না এটা? জি জি। আচ্ছা, कोई এটার কারণ হচ্ছে যে আমাদের রিং ফ্রেমের প্রথম সমস্যা যেটা হবে সেটা হচ্ছে, তোমাদেরকে নিশ্চয়ই বলছিলাম আমি, যখন হচ্ছে আমরা ববিন সেপারেটর নিয়ে পড়ি, যে আমাদের রিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল একটা মেশিনে অনেক হাই। ধরা যাক কম করে হলো 1000, 1200, 1600, 1800 থাকে, ধরা যাক 1000 মিলিমিটার। তো 1000 মিলিমিটার যদি হয়, সরি 1000 নাম্বার অফ স্পিন্ডেল যদি 1000 হয়, ধরা যাক কোনো একটা স্পিনিং মিলে 50,000 রিং ফ্রেমের স্পিন্ডেল আছে। তো আমরা ধরে নিচ্ছি যে 50টা রিং ফ্রেম ফ্যাক্টরিতে আছে, প্রত্যেকটা রিং ফ্রেমের স্পিন্ডেল নাম্বার হচ্ছে 1000। প্রত্যেকটা স্পিন্ডেলকে যদি আমি, তো স্পিন্ডেলকে এখন কিন্তু আমরা খুব কাছাকাছি বসাই, যে এরকম একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে খুব কাছাকাছি বসাই। প্রত্যেকটাকে যদি আমরা 10 মিলিমিটার করেও জায়গা হচ্ছে বেশি দেই, ওই যে সেপারেটরের সময় কথাটা আমি বলছিলাম, প্রত্যেককে যদি 10 মিলিমিটার করেও যদি জায়গা বেশি দেই, তাহলেও আমার এই 50,000 স্পিন্ডেলের জন্য হচ্ছে আধা কিলোমিটার স্পেস বেশি লাগে। ঠিক আছে? তো কোণ যদি আমরা বানাতে যাই তাহলে তো 10 মিলিমিটারে মোটেও হবে না। ঠিক আছে, কমপক্ষে হচ্ছে আমার যতটুকু ধারণা যে 1 ফিট তো লাগবেই। এটা হচ্ছে প্রথম সমস্যা, যে আর একটা স্পিন্ডেলে যদি এরকম বিশাল বড় করে দিয়ে দিই, তাহলে যেটা হবে যে পুরো ফ্যাক্টরিতে আমার হচ্ছে কয়েক কিলোমিটার জায়গা বেশি লেগে যাবে। সেটা একটা অকল্পনীয় ধারণা। কারণ হচ্ছে 10 মিলিমিটার মানে একটু জায়গা, 10 মিলিমিটার করে যদি আমি 50,000 স্পিন্ডেলে যোগ করি, তাহলেই যদি হচ্ছে 0.5 কিলোমিটার জায়গা আমার বেশি লাগে শুধু রিং সেকশনে। তা আমি যদি এখানে ধরা যাক এখানে তোমার এইটুক যদি জায়গা বাড়ায় দিই, মনে করো আধা ফিট, তাহলে তো হচ্ছে আমার ধারণা যে 3-4 কিলোমিটার জায়গা বেশি লাগবে এক একটা স্পিনিং মিলের জন্য, যদি আমি ওয়াইন্ডিংটাকে ওখানে করতে যাই রিং ফ্রেমে। আরেকটা টেকনিক্যালি অনেক বড় সমস্যা হচ্ছে, আমাদের রিং ফ্রেমের হচ্ছে স্পিড এমনিতেই কম। রিং ফ্রেমের স্পিড এমনিতেই কম, মাত্র অ্যারাউন্ড 20 মিটার পার মিনিট টু 30 মিটার পার মিনিট এরকম। আমাদের ডেলিভারি স্পিড কিন্তু খুবই কম।
যদিও চোখে দেখা যাচ্ছে স্পিন্ডেল আরপিএম 15,000, খুব দ্রুত গতিতে ইয়ার্ন ঘুরতেছে, চোখেই দেখা যাচ্ছে না, কিন্তু ডেলিভারি স্পিড খুবই কম অন্যগুলির তুলনায়, রোটর কিংবা হচ্ছে ওয়াইন্ডিং এর তুলনায়। তো আমাদের রিং ফ্রেমে যদি আমরা হচ্ছে এই কোণ বানাতে যাই, তাহলে হচ্ছে প্যাকেজটা অনেক ভারী হয়ে যাবে, এবং সেই ভারী প্যাকেজকে আমরা এখন যেই ডেলিভারি স্পিডে মেশিন চালাই, এই ডেলিভারি স্পিডেও আমরা হচ্ছে মেশিন চালাতে পারবো না। এর চেয়ে ডেলিভারি স্পিড অনেক কমায় দেওয়া লাগবে, সুতরাং প্রোডাকশনও হচ্ছে অনেক কমে যাবে। তাহলে মূলত উত্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাকশন অনেক কমে যাবে, কারণ হচ্ছে ডেলিভারি স্পিড অনেক কমে যাবে। ডেলিভারি স্পিড কমানোর কারণ হচ্ছে প্যাকেজ যেহেতু ভারী, 2.5 কেজির মতো বা 3 কেজির মতো প্যাকেজ, এত একটা ভারী প্যাকেজ কিনে ঘুরানো, তার উপরে হচ্ছে আবার এই একটা ট্রাভেলারকে ঘুরানো, এই কাজটা করতে গেলে আমার হচ্ছে ডেলিভারি স্পিড অনেক বেশি কমে যাবে, এবং আরেকটা হচ্ছে বিশাল পরিমাণ জায়গা লাগবে। মোটামুটি এগুলা হচ্ছে কারণ। বুঝতে পারছো কি? জি স্যার। আর কোনো প্রশ্ন? নাই? আচ্ছা, এখন তোমার একটা প্রশ্ন হতে পারে যে স্যার রোটরে এবং হচ্ছে এয়ার ভর্টেক্সে কিভাবে করে? আমাদের রিং ফ্রেমের সীমাবদ্ধতা হচ্ছে রিং ট্রাভেলার দিয়ে টুইস্ট দেওয়া। এটা হচ্ছে আমাদের রিং ফ্রেমের সীমাবদ্ধতা। যেহেতু রিং ট্রাভেলার দিয়ে আমরা টুইস্ট দেই, সেহেতু আসলে আমরা ডেলিভারি স্পিডটাকে বাড়াইতেই পারি না। মানে ডেলিভারি স্পিডটাকে বাড়ানো সম্ভবই না। ভারী একটা প্যাকেজ দিলে হচ্ছে এইজন্য সেটাকে সামলানো আরো কঠিন হয়ে যাবে, ভারী যদি প্যাকেজ ভারী হয়ে যায়। রোটরের ক্ষেত্রে এই সমস্যা নেই, রোটরে রিং ট্রাভেলার নাই, এয়ার ভর্টেক্সও রিং ট্রাভেলার নেই, তাদেরকে রিং ট্রাভেলারের ফ্রিকশন নিয়ে মাথা ঘামাতে হয় না, তো তারা হাই স্পিডে পারে। কিন্তু আমাদের রিং ফ্রেমে এটা সম্ভব হয় না। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে তাহলে স্প্লাইসিংটাতে চলে যাই, যে কিভাবে স্প্লাইসার ডিভাইস স্প্লাইসিং করে। উম, এই তো এটা। এই হচ্ছে রিটাই পাইপ এবং সাকশন মাউথ, দুইটা হচ্ছে দুই ধরনের ইয়ার্নকে নিয়ে আসলো। এরপরে তাদেরকে স্প্লাইসিং জোনে একত্রিত করে ফেলা হলো। এখানে বলে রাখা ভালো যে, দেখাই দিই, এখান থেকে শুরু করে এইটুক, এটা হচ্ছে টুইস্টিং জোন। এই জায়গায় টুইস্ট দেওয়া হবে এইটুকু জায়গায়। আর এই যে একটা গোল ছিদ্র দেখা যাচ্ছে, আর উপরের যে গোল ছিদ্র, এই দুইটা জায়গায় হচ্ছে আনটুইস্টিং হবে। এবং এই টুইস্টিং এবং আনটুইস্টিং করার কাজটা করা হবে হচ্ছে পুরোপুরি এয়ার ফ্লো এর মাধ্যমে, বাতাসের প্রবাহের মাধ্যমে বা এয়ার ভর্টেক্সের মাধ্যমে। তো এয়ার ফ্লো এর মাধ্যমে, বায়ু এয়ার কারেন্টের মাধ্যমে, অর্থাৎ বাতাসের প্রবাহের মাধ্যমে আমার আনটুইস্ট এবং টুইস্ট করা হবে। তো তাহলে দেখি আমরা কিভাবে কাজটা আগানো হচ্ছে। এখানে খুবই ধীরে ধীরে দেখানো হচ্ছে, কিন্তু তোমরা তো ভিডিওতে মাত্রই দেখছো যে 2 সেকেন্ডও সময় লাগে না। তো এখন যেটা করা হবে, ইয়ার্ন গুলিকে প্রথমে কেটে আনটুইস্টিং জোনের ভিতরে ঢুকানো হবে, ইয়ার্নের প্রান্তগুলিকে। এই যে এখন খেয়াল করো, এই ইয়ার্নটা দুই প্রান্ত, ইয়ার্নের দুইটা ইয়ার্নই হচ্ছে দুইটা আনটুইস্টিং জোনে ঢুকে গেল। এই ছোট ছিদ্রটা, ওই ইয়ার্নটার জন্য একটা ছোট ছিদ্র ছিল উপরে, আনটুইস্টিং জোনে ঢুকে গেল। আনটুইস্টিং জোনে ঢুকে যাওয়ার পরে কি হবে, এই যে আনটুইস্টিং জোনে ঢুকে গিয়ে একটা এয়ার কারেন্ট আসবে। এয়ার কারেন্ট এসে ইয়ার্নকে বিপরীত দিকে ঘুরাবে, ঘুরালে ইয়ার্নটা হচ্ছে আনটুইস্ট হয়ে যাবে। আনটুইস্ট হয়ে যাওয়ার পরে যেটা করা হবে, যে এখান থেকে সাকশন করে অ্যারাউন্ড 50% ফাইবারকে, কিছু ফাইবারকে, চেষ্টা করা হয় 50%, কিন্তু আসলে তো স্টেপল ইয়ার্নে কখনোই 50% সম্ভব না, কিছু ইয়ার্নকে সাকশন করে নিয়ে যাওয়া হবে। তাতে করে হবে কি, মনে করো আমার এই ইয়ার্নের মধ্যে ক্রস সেকশনে, যে ক্রস সেকশনে 100টা ফাইবার, এই ইয়ার্নেরও একটা ক্রস সেকশনে 100 ফাইবার, দুইটারে যদি জোড়া লাগাই তাহলে তো জয়েনিং পয়েন্টে 200 ফাইবার চলে আসলো ঠিক প্লেস। তাহলে কি করা হবে, প্রথমে এই ইয়ার্নটাকে আনটুইস্ট করে শুরুর প্রান্ত থেকে অ্যারাউন্ড 50%-এর মতো ফাইবারকে সাকশন করে সরায় নেওয়া হবে। এই ইয়ার্নটারও হচ্ছে আনটুইস্ট করে শুরুর মাথা থেকে অ্যারাউন্ড 50% ফাইবারকে সরায় নেওয়া হবে। সরায় নিয়ে যাওয়ার পরে তারপরে ওভারল্যাপ করে টুইস্ট দিয়ে দেওয়া হবে। তাহলে এখানেও 50টা ফাইবার, এখানেও 50টা ফাইবার যোগ দিলে
টুইস্ট দিলে 100টা ফাইবার। এই হচ্ছে উপায়। তো আনটুইস্টিং জোনে দুইটা ইয়ার্নকেই আনটুইস্ট করে সাকশন করে কিছু ফাইবারকে ফেলে দেওয়া হবে। এরপরে আনটুইস্টিং জোন থেকে টেনে নিয়ে আসা হবে। এই এরপরে আনটুইস্টিং জোন থেকে যে দুইটা ইয়ার্নই হচ্ছে আনটুইস্টিং জোন থেকে ফিরে আসলো এবং তারপরে হচ্ছে তাদেরকে একটা এয়ার কারেন্ট দিয়ে পুনরায় এয়ার কারেন্ট দিয়ে টুইস্ট দিয়ে ব্যাস তারপরে ছেড়ে দেওয়া হবে। এখানে তো খুবই স্লো মোশনে দেখানো হয়েছে, আসলে তো এত স্লো মোশনে থাকে না, 2 সেকেন্ডেই কাজ হয়ে যায়। এই হচ্ছে উপরে কোণের মধ্যে পেঁচানো হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্প্লাইসিং মেকানিজম। তার মানে প্রথমে হচ্ছে আনটুইস্টিং কিছু পরিমাণ সাকশন করে ফাইবারকে নিয়ে যাওয়া, পরে হচ্ছে দুইটা আনটুইস্টেড অংশকে ওভারল্যাপ করে টুইস্ট দিয়ে দেওয়া। এই হচ্ছে আমাদের স্প্লাইসিং মেকানিজমের কাজ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। और उत्पादन में भी सुधार आएगा। मशीन के आसपास की जाली रहने के मामले में वो सब फिटर के दोनों हथेलियों पर मशीन के पास लटके बैग तो उसे अलग रखा जाए और सुपरवाइजर को दे दिया जाए। यूवी जांच के दौरान सुरक्षा चश्मा पहने। हर ट्रॉली में एक समान गिनती के ही कोण रखें। एक ही ट्रॉली में अलग अलग गिनती के कोण ना रखें। कन्वेयर से कोण इकट्ठा करते समय ध्यान रखें। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? নাই, থাকলে করে ফেলো। আমরা একটু দেখি যে কি কি টপিক গুলো আমরা পড়েছি। আমাদের ওয়াইন্ডিং এর মধ্যে অবজেক্টস 1 পড়া হয়েছে, 2 পড়া হয়েছে, 3 পড়া হয়েছে। স্প্লাইসিং নিয়ে আমরা পড়লাম যে হচ্ছে স্প্লাইসিং কিভাবে কাজ করে। এই তো 1, 2 এবং হচ্ছে 3 পড়া হয়েছে। 5টা হচ্ছে একটু বাকি, শুধুমাত্র আমরা ইয়ার্ন ক্লিয়ারিং এর প্রিন্সিপালটা পড়েছি। আর হচ্ছে ক্যাপাসিটিভ, কিন্তু কিভাবে আমাদের এই মেশিনটা ইয়ার্ন ক্লিয়ারার যে ডিভাইসটা আমরা দেখলাম, এই ডিভাইসটা হচ্ছে কিভাবে সে যে ইয়ে করে ওই ফল্ট গুলিকে তোমার হচ্ছে শনাক্ত করে, এটা নিয়ে হচ্ছে আমাদের পড়া হয় নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আরেকটু সামনে আগাই। আমরা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারিং এর প্রিন্সিপাল গুলো দেখে ফেলি, আমাদের হাতে বেশ কিছু সময় আছে। আচ্ছা, তো ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল যেটা তো এখানে আমরা হচ্ছে প্রশ্ন যেটা ছিল যে ইয়ার্ন ক্লিয়ারার যে করা হয়, ইয়ার্ন ক্লিয়ারার যে ইয়ার্নটাকে চেক করবে এবং হচ্ছে অ্যানালাইসিস করবে। তো অ্যানালাইসিস যখন করবে তখন এই অ্যানালাইসিসের কাজটা সে হচ্ছে কিভাবে করবে। তো এই অ্যানালাইসিস করার জন্য তাকে হচ্ছে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল আর একটা হচ্ছে অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল। কোনো সময় ম্যানুফ্যাকচারাররা হচ্ছে দুইটার একটু সমন্বয় করেও ব্যবহার করে। তো ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে আর একটা হচ্ছে অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে।
ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল কাজ করার জন্য হচ্ছে এখানে সবার প্রথম যেটা করা হয়, ২ টা মেটাল প্লেট কে ব্যবহার করা হয়। যেখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে ২ টা মেটাল প্লেট ব্যবহার করা হচ্ছে, যেটাকে যে নাম্বার 1 দিয়ে বোঝানো হয়েছে। এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট। ২ টা হচ্ছে তার মেটাল প্লেটকে দেখা যাচ্ছে। তো এই ২ টা মেটাল প্লেট যে আমরা দেখতে পাচ্ছি, ২ টা মেটাল প্লেটের মাঝখানে কিছু হচ্ছে ফাঁকা জায়গা থাকে। ২ টার মাঝখানে হচ্ছে কিছু ফাঁকা জায়গা থাকে। যে সেটাকে আমরা বলছি হচ্ছে এম্পটি স্পেস। তো ২ টার মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এবং এই ২ টা হচ্ছে আ যখন আমরা মেটাল এই ২ টা প্লেটকে ব্যবহার করি, এই ২ টা প্যারালাল মেটাল প্লেট কাজ করে হচ্ছে তারা ক্যাপাসিটর হিসেবে। এবং হচ্ছে ক্যাপাসিটররা কিন্তু কিছু ইলেকট্রিক চার্জ তারা হচ্ছে নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারে। এখন যখন আমি হচ্ছে এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করব, যখন এদের মাঝখানে হচ্ছে আমি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করব, তখন কিন্তু এরা যেটা করবে, এরা যেহেতু ২ টা মেটাল প্লেট ক্যাপাসিটর, তাই তারা তাদের মধ্যে ইলেকট্রিক চার্জকে তারা সংরক্ষণ করতে শুরু করবে। মুশকিল হচ্ছে যখন আমি মাঝখান দিয়ে একটা ইয়ার্ন নিবো, ইয়ার্নের ম্যাটেরিয়ালটা কিন্তু হচ্ছে তোমার ফাইবার। এবং ফাইবার হচ্ছে যেই কাজটা করবে, ফাইবার কিন্তু কখনোই সে হচ্ছে ইয়ে করতে পারবে না। কি বলে? সে কিন্তু আ ইলেকট্রনকে হচ্ছে নিজের মধ্যে পরিবহন করতে পারে না। তো সেই কারণে হবে কি, যখন আমি হচ্ছে তাদের মাঝখানে এম্পটি স্পেস এর মধ্যে তাদের ইলেকট্রনিক চার্জ তৈরি করার যেরকম ক্ষমতা থাকবে, তাদের মাঝখানে সঞ্চিত চার্জের পরিমাণটা যেরকম থাকবে, ইলেকট্রিক ফিল্ডটা যেরকম থাকবে, যখন মাঝখান দিয়ে একটা ইয়ার্ন যাবে, তখন কিন্তু তাদের এই ইলেকট্রিক ফিল্ডটা মোটেও আগের মতো থাকবে না, সেটা পরিবর্তিত হবে। কারণ হচ্ছে যে সে ইলেকট্রন পরিবহন করতে খুব একটা পারঙ্গম না, যেহেতু এটা ফাইবার ম্যাটেরিয়াল। তো এই সুযোগে হবে কি, যখনই কোনো একটা ফাইবারের ম্যাটেরিয়াল এই ২ টা মেটাল ক্যাপাসিটরের মাঝখানে প্রবেশ করবে, তখনই হচ্ছে তাদের ইলেকট্রনিক ভোল্টেজের মধ্যে পরিবর্তন আসবে। তাদের এই স্পেসের মধ্যে, অর্থাৎ নাম্বার 2 দিয়ে যেই মেটাল ক্যাপাসিটরের মধ্যে যেই স্পেসটুকু বোঝানো হচ্ছে, এই স্পেসের মধ্যে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে ভোল্টেজের পরিমাণ, সেটা কিন্তু উঠানামা করবে। যত বেশি হচ্ছে ফাইবার থাকবে, ইয়ার্নের মধ্যে ফাইবারের পরিমাণ যত বেশি, তাদের ক্যাপাসিট্যান্স এর মধ্যে কিন্তু তত বেশি ক্ষতি আসবে। অর্থাৎ এই যে একটা ইয়ার্ন যাওয়ার ফলে তাদের ইলেকট্রনিক ফিল্ডের মধ্যে যেই তোমার চার্জের উঠানামা হচ্ছে, এই জিনিসটাকেই একটা ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করা হবে। যত বেশি তাদের মধ্যে হচ্ছে এই ইলেকট্রনিক চার্জের মধ্যে, যেহেতু আমরা জানি যে যদি খুব একটা চিকন ইয়ার্ন যায়, ফাইবারের পরিমাণ কম, তাহলে তো ক্যাপাসিট্যান্স যেই তৈরি হয়েছিল, এই ক্যাপাসিট্যান্স এর মধ্যে হচ্ছে প্রভাবটা কম থাকবে যদি ফাইবার কম হয়। আর যদি ফাইবারের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের উপরে তার ইয়ার্নের প্রভাবটাও অনেক বেশি থাকবে। সুতরাং এই যে একটা চিকন ইয়ার্ন গেলে ফাইবার কম থাকলে তার মধ্যে অল্প পরিবর্তন, এবং একটা মোটা ইয়ার্ন গেলে ফাইবার অনেক বেশি থাকলে তার ইলেকট্রনিক ফিল্ডের মধ্যে যে একটু বেশি পরিবর্তন, এই জায়গা থেকেই হচ্ছে আমাদের সিস্টেম এই ঘটনাটাকেই হচ্ছে পরবর্তী সময় ইভেননেস এ কনভার্ট করে আমাদেরকে দেখাবে। এই জায়গা থেকেই হচ্ছে ইভেননেস এর পার্থক্যটা নজরে পড়বে, যে হচ্ছে কোন একটা ইয়ার্ন ঠিক কোন অংশটা ইভেননেস বেশি, নাকি কোন অংশটার হচ্ছে ইভেননেস কম। এই জায়গা থেকে হচ্ছে আমরা এখান থেকে টের পাবো। তো যেহেতু এখানে মূল কৌশলটা আসলে ক্যাপাসিটরের ২ টা ক্যাপাসিটর প্লেট এবং তাদের মধ্যকার ক্যাপাসিট্যান্স এর উপরে ভিত্তি করে যেহেতু আমাদের এই মেজারিং প্রিন্সিপলটা তৈরি হয়েছে, তাই সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপল। আশা করি বুঝতে পারছো। তবে এই ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপলের ক্ষেত্রে যেটা করা হয়, এটা কিন্তু হচ্ছে আ অনেকাংশেই হচ্ছে নির্ভর করে, যদি আমার ইয়ার্নের ময়েশ্চার কনটেন্ট এর উপরে কিন্তু এটা বেশ নির্ভর করবে। কারণ আমরা জানি যে ময়েশ্চার তো হচ্ছে ইলেকট্রন পরিবহন করতে পারে। তো এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স এর একটা মুশকিল, যে হচ্ছে ময়েশ্চার কনটেন্ট যদি উঠানামা করে, তাহলে এটা রেজাল্টটা একটুখানি হচ্ছে ভ্যারি করে। এটা একটা মুশকিল আছে। তো এর তুলনায় অপটিক্যাল মেজারিং প্রিন্সিপল, যেটা অপটিক্যাল মেজারিং প্রিন্সিপলটা হচ্ছে অনেকখানি সহজ কাজ। এখানে একটা হচ্ছে লাইট এমিটিং সোর্স থাকবে, এবং আরেকটা হচ্ছে লাইটের রিসিভার থাকবে। ইনফ্রারেড লাইট হচ্ছে তখন এখান থেকে ছাড়া হয়। যেমন এখানে নাম্বার 1 হচ্ছে তোমার ইনফ্রারেড লাইট। তো ইনফ্রারেড লাইটটাকে হচ্ছে লাইট সোর্স, এটা নাম্বার 1 লাইট সোর্স।
লাইট সোর্স থেকে হচ্ছে একটা ডিফিউজার, ডিফিউজার হচ্ছে লাইট সোর্সটাকে সে চারিদিকে ছড়ায় দিচ্ছে। লাইট সোর্স তো অল্প একটু জায়গা থেকে হচ্ছে তোমার লাইট রে, ইনফ্রারেডের রে বের করবে, আর যেটা ডিফিউজার সে হচ্ছে এই রেটাকে অনেক ছোট 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 ক্ষুদ্র ভাবে চারিদিকে ছড়ায় দিচ্ছে। তো এই লাইট গুলিকে চারিদিকে ছড়ায় দেওয়া হলো, এবং পরবর্তী সময় যেটা হবে যে এটা তো হচ্ছে তাহলে ডিফিউজারকে আমি বলতে পারি লাইট এমিটার, সে হচ্ছে লাইট এমিট করছে, ছড়িয়ে দিচ্ছে লাইট রেকে। আর হচ্ছে যে নাম্বার থ্রি হচ্ছে সে লাইট রিসিভার, যেটাকে আমরা বলছি হচ্ছে ফটোসেল। তো লাইট রিসিভার হচ্ছে সে লাইট রিসিভ করবে। তো নাম্বার টু হচ্ছে লাইট এমিটার, যেটা একটা ডিফিউজার, আর নাম্বার থ্রি হচ্ছে লাইট রিসিভার, এটাকে আমরা বলছি হচ্ছে ফটোসেল। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে যখনই কোনো তোমার এই আহ, আলোর কণা আসবে তখনই সে হচ্ছে এটা ডিটেক্ট করতে পারে। সে হচ্ছে এটা ডিটেক্ট করতে পারে যে একটা আলো আসছে, সে এটাকে ডিটেক্ট করতে পারে ফটোসেলটা। এখন তো স্বাভাবিক অবস্থায় যখন কোনো ইয়ার্ন ছিল না তখন কিন্তু ডিফিউজার থেকে যে সমস্ত লাইট বের হবে তার পুরাটাই হচ্ছে এমিটার রিসিভ করতে পারবে। কিন্তু যখনই হচ্ছে একটা ইয়ার্ন মাঝখান দিয়ে চলে আসলো তখন কিন্তু এই ইয়ার্ন যেটুকু জায়গা জুড়ে এগিয়ে যাচ্ছে এইটুকু জায়গা জুড়ে কিন্তু হচ্ছে এমিটার কোনো ধরনের, রিসিভার কোনো ধরনের লাইট রিসিভ করবে না। যদি ইয়ার্নটা চিকন হয় তাহলে অল্প কিছু লাইট সে রিসিভ করতে পারবে না। আর যদি এই ইয়ার্নটা কোনো কারণে মোটা হয়ে যায়, কোন একটা মোটা প্রান্ত যদি হচ্ছে ঢুকে পড়ে, তাহলে কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে হচ্ছে রিসিভার লাইট রিসিভ করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো যখন এই ধরনের কাজ হবে তখন কিন্তু এই কতটুকু লাইট হচ্ছে রিসিভার রিসিভ করছে এখান থেকে হচ্ছে সে ডিটেক্ট করবে যে আমি একটা থিক প্লেস গেল নাকি একটা থিন প্লেস গেল। ঠিক আছে, এই জায়গা থেকে হচ্ছে তার ইভেন্টনেস সম্পর্কে সিস্টেমটা আইডিয়া করবে, এবং সে কতটুকু লাইট রিসিভ করলো। যদি থিক প্লেস আসে তাহলে সে লাইট কম রিসিভ করবে, থিন প্লেস আসলে একটুখানি বেশি রিসিভ করবে। এই জায়গা থেকে হচ্ছে সে একটা সিগন্যাল তৈরি করবে, যে সিগন্যালটাকে পরবর্তীতে সফটওয়্যার আমাদেরকে ইন্টারপ্রেট করে দেখাবে যে আচ্ছা তোমার হচ্ছে এই থিক প্লেস থিন প্লেসের এই অবস্থা, এবং সে সিদ্ধান্ত নিবে যে আচ্ছা এই থিক প্লেসটা বেশি তাহলে এটাকে কেটে ফেলি, এই থিন প্লেসটা হচ্ছে না কাটলেও হয় এটাকে রেখে দেই, এটাকে কাটবো না। এই ডিসিশনটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার নিয়ে নেবে। কিন্তু এই ক্যাপাসিটিভ মেজারিং প্রিন্সিপাল এবং অপটিক্যাল মেজারিং প্রিন্সিপাল এই দুইটা হচ্ছে সেন্সিং সিস্টেম, যে তারা কিভাবে টের পাবে যে একটা থিক প্লেস যাচ্ছে নাকি একটা থিন প্লেস যাচ্ছে নাকি একটা ন্যাপস যাচ্ছে, সে কিভাবে টের পাবে, এটার জন্য হচ্ছে এই দুইটা প্রিন্সিপাল। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, দুটা প্লেটের উপর দিয়ে তো লাইট পড়বে, একজন কোথায়? একদম রিসিভ করবে এবং আরেকটা জি জি, হ্যাঁ হ্যাঁ। লাইট। এখানে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে লাইটের কাজটা কি? লাইটের কাজ হচ্ছে যেমন ধরা যাক কিভাবে বোঝানো যায়, মনে করো আমি হচ্ছে আমার ডান হাতটা হচ্ছে এটা এমিটার, কিংবা হচ্ছে পেন্সিলটা মনে করো এমিটার, আর সে হচ্ছে তোমার রিসিভার বা ফটোসেল। ঠিক আছে, এখন মাঝপথে যদি একটা ইয়ার্ন চলে আসে তাহলে ইয়ার্নের উপস্থিতির কারণে অনেক লাইট রে বাধাগ্রস্ত হচ্ছে না ফটোসেল পর্যন্ত পৌঁছাতে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে এই যেমন ধরা যাক আমার পিছনে একটা বাল্ব ধরা, আর আমি দেয়ালের সামনে দাঁড়ানো, আমার কারণে তো অনেক আলো হচ্ছে দেয়ালের মধ্যে পড়বে না, বোঝা যাচ্ছে? এখন আমার জায়গায় যদি আমার চেয়ে আরো মোটা একটা মানুষ হয় তাহলে দেয়ালে আলোর পরিমাণ কি হবে? কমে যাবে স্যার। হ্যাঁ, আরো কমে যাবে। তো ফটোসেল হচ্ছে এই জিনিসটাকে সে কাউন্ট করে যে সে কতগুলি এমিটর থেকে যতগুলো লাইটের রে আসলো সে কতগুলিকে কাউন্ট করতে পারছে। যদি একটা মোটা ইয়ার্ন আসে তাহলে সে হচ্ছে খুব কম সংখ্যক লাইটকে রিসিভ করবে, যদি একটা চিকন ইয়ার্ন আসে তাহলে একটু বেশি সংখ্যক লাইটকে রিসিভ করবে। তার মানে সে কি পরিমাণ লাইট রিসিভ করলো এটার ভিত্তিতে হচ্ছে সে এটাকে ক্যালকুলেট করবে যে ইয়ার্নের কোথায় চিকন জায়গা যাচ্ছে কোথায় মোটা জায়গা যাচ্ছে। তোমার প্রশ্নটা কি ছিল আবার করো যদি না বুঝে থাকো। স্যার তাহলে কি এটা লাইট ডিটেক্টর বলতে পারি, আর হ্যাঁ ফাইবার অবশ্যই। ডিটেক্টর? হ্যাঁ, এটা তো হচ্ছে তোমার এই জন্য আমরা এটাকে বলছি অপটিক্যাল, কারণ এটা পুরোপুরি অপটিক্যাল প্রসেস, যে লাইটের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি। আমি কিন্তু প্রথমেই হচ্ছে লাইট ডিফিউজার বা হচ্ছে ফটোসেল উচ্চারণ করি নাই, আমি বলেছি হচ্ছে এটা একটা এমিটর আর একটা রিসিভার। একদল হচ্ছে লাইট ছেড়ে দিচ্ছে আর একদল রিসিভ করছে, কতটুকু রিসিভ করছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে ডিসিশন চলে আসবে যে থিক প্লেস না থিন প্লেস। স্যার ইয়ার্ন সংখ্যা কি সেম থাকবে? ইয়ার্ন সংখ্যা বলতে সবসময় তো একটাই ইয়ার্নই যাবে, কিন্তু ইয়ার্নের যেহেতু এটা স্টেপল ইয়ার্ন,
তা সেহেতু ইয়ার্নের ক্রস সেকশনে তো সবসময় সেম সংখ্যক ফাইবার থাকবে না, কখনো বেশি ফাইবার থাকবে, কখনো কম থাকবে। তো বুঝতে পেরেছি। জি, আর কোনো প্রশ্ন থাকলে করো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি। জি স্যার। প্রশ্ন না থাকলে তোমরা আইডি লিখে চলে যাও। তোমরা সেকশন 1 তাই না? জি স্যার। আচ্ছা।